সুপ্রিয় দর্শক, স্বাগত এই সময়ে ওএসিসি এই সময়ে আমি প্রণব শাহ আছি আপনাদের সঙ্গে। আর আমাদের সঙ্গে আলোচনা আজকে যুক্ত হয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মইনুল হোসেন। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আরও যুক্ত হয়েছেন কাস্টমস হাউস পানগাঁয়ের কমিশনার মোস্তফা আলী। আপনাদের দুজনকে স্বাগত। আমরা দর্শক শুরুতেই বলে রাখতে চাই যে আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। 26শে জানুয়ারি যখন আপনারা এই অনুষ্ঠানটা দেখবেন ক্যালেন্ডারের পাতা, তখন 26শে জানুয়ারিতে পালিত হবে, বাংলাদেশ সহ সারা বিশ্বেই প্রায় পালিত হবে, এটি একটি আন্তর্জাতিক কাস্টমস দিবস, আমরা ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। এটা আমরা পালন করি 180টা দেশ 180টা দেশ ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশনের আন্ডারে আমরা কাজ করে থাকি। সেই হিসেবে বাংলাদেশেও পালিত হবে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। সেই জন্য আমরা দুজন কাস্টমস কর্মকর্তা যারা কমিশনার হিসেবে এবং মহাপরিচালক হিসেবে কাজ করেন, মূলত শুল্ক নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে আলোচনা করব। আমরা বুঝতে চাই বাংলাদেশে এই যে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে আমরা পালন করি তার তাৎপর্যটা কি, যদি ডক্টর মইনুল হোসেন আপনি শুরু করেন। ধন্যবাদ। ইতিমধ্যে আপনি বলেছেন যে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে ঘটা করে পালিত হচ্ছে, শুধুমাত্র বাংলাদেশে না, এটা 180টা দেশে যুগবদ্ধভাবে এটা পালিত হচ্ছে। বাংলাদেশে এটি বিভিন্নভাবে পালিত হচ্ছে, যেমন সকালবেলা একটা র্যালি করা হবে সবার দৃষ্টি আকর্ষণ এবং দৃষ্টিনন্দিত করার জন্য। বিভিন্ন কালারফুল ফেস্টুন যেটা আছে সেটি, ব্যানার যেটা আছে সেটি টানানো হয়েছে। আগামীকাল র্যালির পরে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে, সেখানে মাননীয় অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী মহোদয় ওনারা থাকবেন, আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবেন, স্টেক হোল্ডার্স যারা আছেন তারা থাকছেন, বিজনেস কমিউনিটির যারা ব্যবসায়ী আছেন তারাও থাকছেন। সবাইকে মিলে আসলে এই অনুষ্ঠানটা করা হচ্ছে। এবং এই উপলক্ষে আজকে একটা স্মারক ডাক টিকিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উন্মোচিত হয়েছে। এছাড়াও বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বিভিন্ন মিটিং সিটিংয়ের মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত করা হচ্ছে। আসলে এই ইন্টারন্যাশনাল কাস্টম দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে যে স্টেক হোল্ডার্স যারা আছে তাদেরকে শুল্কায়ন কাজে সম্পৃক্ত করা এবং কিভাবে তাদেরকে আরও উন্নত সেবা দেওয়া যায় সেটিকে আসলে মাথায় রেখে এই দিবসটা পালন করা হচ্ছে। একই সঙ্গে শুল্ক আনুষ্ঠানিকতায় যত জটিলতা আছে সেই জটিলতাটা আসলে সবাইকে সম্পৃক্ত করে কিভাবে এটা নিরসন করা যায়, কিভাবে এটা সহজীকরণ করা যায়, কিভাবে কুইক ক্লিয়ারেন্স করা যায় এবং বিজনেস কমিউনিটির কস্ট এবং ভিজিট একই সঙ্গে তার কুইকলি ক্লিয়ারেন্স কিভাবে করা যায়, এই বিষয়টা আসলে সামনে রেখেই কিন্তু এই দিবসটার পালন করি। আমি ডক্টর মইনুলের কাছে মইনুলের সাথে আমিও কিছু অ্যাড করতে চাই। সেটা হলো উনি যেগুলো বললেন যে উদ্দেশ্য, এটা পালন করার উদ্দেশ্য, এর আরও একটা দিক আছে যে আমরা যে ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশনের আমরা সদস্য, এটা কিন্তু পালিত হয় পৃথিবীর বিভিন্ন দেশ, উন্নত ডেভেলপিং কান্ট্রি, সবার সাথে আমরা যাতে তাল মিলিয়ে চলতে পারি এবং ওই তাল মিলিয়ে চলতে যায় আমাদের যেন সমস্ত স্টেক হোল্ডার যারা আছে তারা যাতে উপকৃত হয়, এটাও একটা উদ্দেশ্য। যে ওনাদের যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, পলিসিগত অ্যাসিস্ট্যান্স, লিডারশিপ, সাপোর্ট সব কিছু নিয়ে পুরো একটা বিশ্ব কমিউনিটির সাথে তাল মিলিয়ে চলা, দেশকে এগিয়ে নাও। আপনি বললেন যে উন্নত দেশে, আমি আপনার কাছে জানতে চাই যে উন্নত দেশে কাস্টম ব্যবস্থাটা এখন যে পর্যায়ে পৌঁছেছে, আমরা তার থেকে কতটুকু পিছিয়ে আছি, বা আমরা কি তাদের সঙ্গে সমান তালে না হলেও তাদের মতন হওয়ার জন্য আমরা কি করছি এখন? উন্নত বিশ্বে তো যেমন আমাদের এইবারকার যে স্লোগান ডিজিটাল কাস্টমস প্রগ্রেসিভ এনগেজমেন্ট, আমরা এনগেজ আছি এটাতে, এবং তারা ডিজিটালাইজেশনে তারা অনেক এগিয়ে গেছে উন্নত বিশ্ব। তাদের সঙ্গে তাল মিলিয়ে ডেভেলপিং কান্ট্রিগুলা যা তাল মিলিয়ে চলতে পারে, এই জন্য তো WCO আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স দিচ্ছেন। টেকনিক্যাল যেমন আমাদের সম্প্রতি ওয়ার্ল্ড যেমন SI কোড ওয়ার্ল্ড অত্যাধুনিক এটা ইনস্টল করা হয়ে গেছে, বাংলাদেশে ইনস্টল করা হয়ে গেছে। সমস্ত স্টেক হোল্ডাররা এর উপকার পাচ্ছে এবং এটা কিন্তু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশনের। মানে আমরা যখন বাংলাদেশের ডিজিটাল বাংলাদেশ বলছি তখন ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন ডিজিটাল কাস্টম ডে পালন করতেছে বলা যাচ্ছে। এটা কাকতালীয়ভাবে আমাদের সাথে একদম উপযোগী হয়ে গেছে এই স্লোগানটা। বর্তমানে আমাদের যে জাতীয় রাষ্ট্র বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান সাহেব, উনি জাতীয় রাষ্ট্র বোর্ডে যোগদানের পর থেকে এই ডিজিটালাইজেশনের জন্য কিন্তু সর্বাত্মক চেষ্টা দিয়েছেন। প্রত্যেকটা কাস্টম হাউসের ওয়েবসাইট খোলা, ফেসবুক, তারপরে যত রকম চিঠি আদান প্রদান, দাপ্তরিক কাজ, সব কিছুর মধ্যে একটা নথি কাগজের ব্যবহার কমানো হচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা কমায় ফেলা।
তা এটা কমাইতে যে আমরা অ্যাসিস্ট্যান্ট অলরেডি তো তারা দেওয়ার জন্য রেডি, হ্যাঁ, বিশ্ব কাস্টম সংস্থা এটা রেডি, সেই সুযোগটা এখন নেওয়া হচ্ছে এবং আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছি এবং উন্নত বিশ্বের খুব কাছাকাছি খুব দ্রুতই চলে যেতে পারবো, এটা আমার বিশ্বাস। ডক্টর মইনুল, আপনি যদি বলেন যে ডিজিটালাইজেশনের কোন জায়গায় আমরা আছি বা আপনি কি সুবিধা পাচ্ছেন, জানেন যে কাস্টম ইন্টেলিজেন্স একটা বড় কাজ, অনেকগুলো কাজের সঙ্গে জড়িত, জানেন যে অবৈধ মানে পণ্য আমদানি থেকে শুরু করে প্রিভেনশন অফ দ্য মানে আমরা যেটা বলি চোরা কারবারি আগে থেকে বন্ধ করা, সেটার ক্ষেত্রে কোনো সুবিধা আপনি পাচ্ছেন কিনা ডিজিটালাইজেশনের কাজে? ডেফিনেটলি এটা পাচ্ছি এবং সেটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কাজ করছি। যেমন কমিশনার মহোদয় উনি এর মধ্যে বলেছেন যে অ্যাসেকুরা ওয়ার্ল্ড নামে একটা সফটওয়্যার, উন্নত মানের সফটওয়্যার, সেটা আমরা ব্যবহার করছি এবং এটি 2013 সাল থেকে এটি ব্যবহার হচ্ছে এবং অত্যন্ত সফলভাবে ব্যবহার হচ্ছে। 6টা কাস্টম হাউজ এবং 5টা স্থলবন্দরে এটি বর্তমানে চালু আছে। পর্যায়ক্রমে আরও অন্যান্য যেসব স্থলবন্দর আছে সেগুলোতেও এগুলো খুব শীঘ্রই এটা প্রবর্তন করা হবে। এর ফলে কি হচ্ছে, এই ডিজিটাল কাস্টমসের কারণে শত শত হাজার হাজার বিল অফ এন্ট্রি, ডকুমেন্টেশন, এগুলো অনলাইনে এটা সাবমিশন হচ্ছে। ট্রেডার একজন নিজেই, তিনি কিন্তু বাসায় বসে, যার অনলাইন কানেকশন আছে, তিনি নিজেই এটি ডাটা এন্ট্রি করতে, ডাটা ইনপুট দিতে পারছেন এবং অটোমেটিক্যালি এটা বিল অফ এন্ট্রিতে প্রিন্ট হয়ে যাচ্ছে এবং তার কাজ কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। তার হয়তো তার যে 10 বার আগে হয়তো ম্যানুয়াল সিস্টেমে সময় কমে যাবে, ডেফিনেটলি এটা আগে হয়তো 10 বার তাকে আসতে হতো একটা ওই ঠিক আছে কিনা এন্ট্রি করার জন্য 10 বার আসতে হতো, হয়তো তার এখন একবার আসতে হচ্ছে। একই সঙ্গে যে চিটাগাং কাস্টম হাউজে আমি খবর নিয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে প্রতিদিন 1000 বিল অফ এন্ট্রি সাবমিশন হয় ইম্পোর্টের ক্ষেত্রে, আর এক্সপোর্টের ক্ষেত্রে প্রায় আরও 3000 হয়, তাতে প্রায় 4000 প্রতিদিনের কাজ এবং এর সাথে হাজার হাজার ডকুমেন্টেশনের প্রয়োজন আছে। কিন্তু এই অটোমেশনের ফলে কি হচ্ছে যে তার কিন্তু তার খুব অটোমেটিক্যালি এই ডকুমেন্টেশনের জায়গাটাতে তার যেতে হচ্ছে না, ডকুমেন্টেশন মেনটেন করতে হচ্ছে না, এটি কিন্তু অনলাইন সিস্টেমে কিন্তু এটা স্টোর হয়ে যাচ্ছে। একই সঙ্গে এখানে কিন্তু আপনি যেটা বলছেন যে আমি কীভাবে কাজে লাগাচ্ছি, কাস্টমস ইন্টেলিজেন্স এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু এই যে স্টোর হাউস যেটা আছে, এই যে ডাটাবেস যেটা আছে, এটা কিন্তু অনায়াসেই অ্যানালাইজ করতে পারছে কোন ইম্পোর্টার, কোন সিএনএফ এজেন্ট, কোন ব্যবসায়ী, তা কারা ভালো, তারা এই অ্যানালাইসিস করে কিন্তু আমরা বের করতে পারছি কোন কান্ট্রি অফ অরিজিন আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, কোন ব্যক্তিরা ঝুঁকিপূর্ণ, কোন ধরনের পণ্য ঝুঁকিপূর্ণ, এইগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করে আমরা বের করতে পারছি। যেমন হঠাৎ করে কোন একটা পণ্য বলিভিয়া থেকে আসলো, যেমন আমি কোকেনের কথাই বলছি, এটা আমাদের একটা ডাটা অ্যানালাইসিস করে কিন্তু আমরা এটা বের করতে সক্ষম হয়েছে। আপনি কখনো বলছিলেন যে আগে থেকে কিছুটা ইনফরমেশন আজ করা গিয়েছিল, একটা ইনফরমেশন, জেনারেল ইনফরমেশন ছিল, কিন্তু আসলে এই জেনারেল ইনফরমেশনটা কাজে লাগিয়ে আমরা আরও গভীরে যেতে সক্ষম হয়েছি, কারণ আমাদের কাছে ডাটা ছিল যে বলিভিয়া থেকে কখনোই কিন্তু ভোজ্য তেল ইম্পোর্ট হয় না বাংলাদেশে, এবং যেটা এসেছে সেটি কিন্তু এলসি ছাড়া এসেছে এবং এটা 28 দিন থেকে পড়েছিল, যার নামে এসেছে তিনি ডিজোন করেছেন। এই যে এতগুলো তথ্য অ্যানালাইসিস করলাম এবং খুব কুইকলি অ্যানালাইসিস করা সম্ভব হয়েছে বিকজ এই ডিজিটাল কাস্টমসের জন্য। এটা যদি তথ্য অ্যাভেলেবেল না থাকতো তাহলে কিন্তু আমি খুব সহজেই এই তথ্যটা আমি কাগজপত্র জমা হওয়ার পরে ভেবে দেখতে পারতাম। আমি সিস্টেমে দেখলাম যে 5 বছরে বলিভিয়া থেকে কোনো ভোজ্য তেল ইম্পোর্ট হয়েছে কিনা, দেখতে পারছেন। হ্যাঁ, আমি এক ক্লিকে আমি এটা দেখতে পারলাম। আমি দেখলাম যে এটি কতদিন আগে এসেছে, আমি কিন্তু ক্লিক করার সাথে সাথে কিন্তু রিপোর্ট চলে আসছে, এটি কার নামে এসেছে এবং তার অ্যাড্রেস কি, এটা ব্যাংকের এলসি আসছে কিনা, এই সমস্ত কিছু কিন্তু আমার এখন তথ্য ভাণ্ডার যেটা আছে অ্যাসেকুরা ওয়ার্ল্ড, সেখানে কিন্তু স্টোর করা আছে। তো যার জন্য আমরা এখানে কিন্তু ক্রাইটেরিয়া ফিক্স করতে পারছি, ঝুঁকি ব্যবস্থাপনাটা আমি এনফোর্স করতে পারছি। আমি কিন্তু আরও অন্যান্য যেসব ডাটা আছে সেই ডাটাটাকেও আমি মিলিয়ে দেখতে পাচ্ছি ডাটার সাথে। তো সামগ্রিকভাবে আমি কিন্তু এটাকে আমার ফ্যাসিলিটেশনও কাজে আমি ব্যবহার করতে পারছি এবং সঠিক পরিমাণ রাজস্ব আহরণের ক্ষেত্রে ব্যবহার করতে পারছি। অ্যাট দি সেম টাইম যেসব কার্গো ঝুঁকিপূর্ণ, যেসব ব্যক্তি ঝুঁকিপূর্ণ, তাদেরকে কিন্তু ঝুঁকি ব্যবস্থাপনা আওতায় এনে চিহ্নিত করে ইন্টারভেনশনও কিন্তু আমি এনফোর্স করতে পারছি। সুতরাং এটি সামগ্রিক অর্থে কিন্তু আমাদের যে ট্রেডিং ইন্টারেস্ট যেটা আছে সেটা আমরা রেস্টোর করতে পারছি, রেভিনিউ ইন্টারেস্টটা প্রোটেক্ট করতে পারছি, একই সঙ্গে ট্রেডারদের যে কুইক সার্ভিস যেটা সেটাও কিন্তু আমি এনশিওর করতে পারছি। আমি মুসফা আলীর কাছে জানতে চাইবো যে
এই যে একটি সবসময় লক্ষ্য থাকে আমাদের, রাজস্ব যখন বাজেট হয় তখন আমরা রাজস্ব আয়ের ক্ষেত্রে একটা লক্ষ্যমাত্রা থাকে আমাদের, যে আমরা কত টাকা করব। আমরা 2016-17 অর্থ বছরে আমাদের রাজস্ব লক্ষ্যমাত্রা 2477 বিলিয়ন টাকা আমরা রাজস্ব আয় করবো। এর মধ্যে কাস্টমসের অংশটা আমরা সবসময় জানি যে সরকার চায়, বা আপনি যেটি বলছেন যে ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন চায় যে প্রত্যক্ষ করটা যাতে কম হয়। তো সেক্ষেত্রে কাস্টমসের এই সমস্ত ডিজিটাইজেশনের ক্ষেত্রে আমরা কম আর আয়কর, মানে আয়করের বাইরে আমাদের এই পরোক্ষ আয় কমানোর ক্ষেত্রে কোনো সুবিধা হবে কিনা, বা কাস্টম দিবস পালন করে আমরা সেদিকে এগিয়ে যেতে পারবো কিনা? তো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা বিশ্ব কমিউনিটির, ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন, WTO সবার একটা কথা যে অপ্রত্যক্ষ ট্যাক্স যেটা ইম্পোর্ট স্টেজে, এটাকে তারা বাধা হিসেবে দেখে অবাধ চলাচলের জন্য, এবং অপ্রত্যক্ষ করগুলো কমিয়ে আনতে হবে। যেমন কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, এবং প্রতি বছর কিন্তু রেট কমানো হচ্ছে, এবং একই সাথে ইনকাম ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সগুলো বাড়াইতে হবে। এবং উন্নত বিশ্বে এটা কিন্তু একটা উন্নতির, এটা একটা পরিমাপক সূচকও বটে যে দেশে প্রত্যক্ষ কর বেশি সেই দেশ তত উন্নত। তো এই ধারাবাহিকতা আমাদের সরকারেরও এইটা আছে যে প্রত্যক্ষ কর বাড়ানো এবং অপ্রত্যক্ষ কর কমানো। এর সাথে হবে কি, এটা ট্রেড ফ্যাসিলিটেশনের একটা অংশ। কেননা প্রাথমিক পর্যায়ে তাদের যদি এই পুঁজি বিনিয়োগটা কম লাগে, যে ট্যাক্সের যে রেট এই সমস্ত তারা যদি আনতে পারে, তার পরবর্তীতে ব্যবসা করে তাদের ইনকাম ট্যাক্সটা তাদের কাছে নেওয়া হবে। এটা তা এইটা এর সাথে এইটা করতে গিয়ে তো একই সাথে সব কিছু মাথায় রাখতে হবে। তার সাথে এই যে লিঙ্ক আপ করা, যে ইম্পোর্ট স্টেজের সাথে এই যে লোকাল যে ম্যানুফ্যাকচারিং সার্ভিস সেক্টর, এই লিঙ্ক আপ করা। যেমন একটু আগে আমরা বলেছি যে এসআই কোটা ওয়ার্ল্ড, এবং ভ্যাট অনলাইনেও কিন্তু এই অনলাইনে চলে যাচ্ছে 2016 সালের জুলাই মাস থেকে। তখন হবে কি, এই এসআই কোটা ওয়ার্ল্ডের সঙ্গে লিঙ্ক আপ করা হবে। কাজে কে কি ইম্পোর্ট করছে এবং সেটা দিয়ে তৈরি করে ট্যাক্স দিচ্ছে কিনা, এবং কোনো ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না। সবকিছু কিন্তু এই যে ডিজিটালাইজেশন, এটার কিন্তু সুফল। এবং আলটিমেটলি তখন ইনকাম ট্যাক্স বাড়তে বাধ্য, এবং লোকাল ট্যাক্স যেগুলো আছে ইম্পোর্ট স্টেজে না, সেগুলো বেড়ে যাবে আলটিমেটলি, এবং সরকারের রাজস্ব প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এবং অ্যাপারেন্টলি মনে হবে যে কাস্টমার স্টেজে কম, কিন্তু এদিকে কিন্তু আয় কমলো না, এবং কুইক ক্লিয়ারেন্স সবকিছু বেড়ে যায়। এই কুইক ক্লিয়ারেন্সের একটা কথা বললেন মুস্তফা আলী সাহেব। মনুল খান, আপনি যদি বলেন যে এই যে অনেক সময় ব্যবসায়ীরা বলে যে কাস্টমস মানে একটা হয়রানির জায়গা, আমি একটা জিনিস ইম্পোর্ট করলাম, সেটির চেক করতে গিয়ে, সেটির শুল্কায়ন করতে গিয়ে নানা রকম হ্যাসেলের সম্মুখীন হতে হয়। তা আমরা এই আন্তর্জাতিক কাস্টমস দিবস পালনের সময় কোনো আশ্বাস দিতে পারি কিনা, যেটা আপনারা কোনো চেষ্টা করছেন কিনা, যে মানুষের মধ্যে বা ব্যবসায়ীদের মধ্যে, বিশেষ করে আমদানিকারক এবং রপ্তানিকারকদের মধ্যে, যে এই যে একটা মানে একটু ভীতির অনেক সময় কাজ করে, যে না কাস্টমস আমাদের সঙ্গে ঠিকভাবে কাজ করে না, বা আমরা গেলে নানা রকম হয়রানি হয়, মালটা পড়ে থাকে, ড্যামারেজ দিতে হয়, সেটির কোনো সুরাহা করার ক্ষেত্রে কোনো উদ্যোগ থাকবে কিনা? ডেফিনেটলি এখানে কাস্টমসের অনেকগুলো এমফ্যাসিস আছে। তার মধ্যে অন্যতম এমফ্যাসিস হচ্ছে ট্রেড ফ্যাসিলিটেশন করা। এবং এটা শুধু যে আমাদের দেশের যে চিন্তা সেটাই নয়, আমাদের দেশের যে গুরুত্ব সেটি নয়, এটি ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস। আমরা অনেকগুলো কনভেনশনের আওতায় চুক্তিবদ্ধ হয়েছি, যেমন RKC, রিভাইজড কিয়োটো কনভেনশন, সম্প্রতি হয়েছে ওয়ার্ল্ড ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট। এই TFA এগ্রিমেন্ট এবং RKC, যেটা কিয়োটো কনভেনশন বলে, এটার কিন্তু মূল উপজীব্য বিষয় হচ্ছে যে কুইক ক্লিয়ারেন্স, এবং যাতে করে টাইমটা কমানো হয়, কস্টটা যেন কমানো হয়। এবং সেই জন্যই কিন্তু বাংলাদেশ কাস্টমসে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়টা কিন্তু মাথায় নিয়ে কাজ করছে। এবং এখানে সাম্প্রতিককালে অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়ে আছে, যেমন NSW এখানে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো নামে একটা প্রজেক্ট হাতে নিয়েছে। এখানে সকল যে রেগুলেটরি বডি আছে, যেমন BST আছে, কোয়ারেন্টাইন ডিপার্টমেন্ট আছে, আণবিক শক্তি কমিশন আছে, আরও অন্যান্য অনেক ডিপার্টমেন্ট আছে, যেগুলোর আসলে তাদের সার্টিফিকেশনের প্রয়োজন হয় বিভিন্ন মালামাল খালাস করার জন্য। তাদেরও কিন্তু ওই ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর মাধ্যমে নিয়ে আসা একটা চিন্তা চলছে, এবং খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে। এছাড়াও কিন্তু অথরাইজড ইকোনমিক অপারেটর, যারা দীর্ঘদিন ধরে ভালো ব্যবসা করছেন, সৎ ব্যবসায়ী হিসেবে যারা তাদেরকে একটা গ্রেটার অ্যাডভান্টেজ দেওয়া, যেমন কোনো মালামাল এক্সামিনেশন ছাড়াই যেন এটি কুইক ক্লিয়ারেন্স তারা পেতে পারেন, গ্রিন চ্যানেল তাদেরকে দিয়ে দেওয়া হবে। যেমন এয়ারপোর্টে যেরকম কোনো এক্সামিনেশন ছাড়াই, 20 বছর যাবত আমদানিকারক, কিন্তু আমার কোনো
আমার ব্যাড রেকর্ড নাই, ব্যাড রেকর্ড নাই, ব্যাড So রেকর্ড আমি এবং কিছু facility চাইবই। আপনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি এক্সপোর্ট করেন, আপনার কোনো রকম শুল্ক ভাগের কোনো অভিযোগ নাই, আপনার অনেক রেপুটেশন আছে, না আপনি অনেক কর দিচ্ছেন সমাজে, আপনার অনেক সুনাম আছে। এই সুনামের উপর ভিত্তি করে কিন্তু আপনাকে একটা গ্রিন চ্যানেলের একটা সুবিধা দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা বড় ধরনের একটা অগ্রগতি। এছাড়াও এই যে আমাদের যে এখন অটোমেশন যেটা আছে, এটা কিন্তু কাস্টমস এন্ডে কিন্তু পারফেক্ট। কারণ এই যে এসএকুডা ওয়ার্ল্ড নামে যে সফটওয়্যারটা এটা ইনস্টল করা হয়েছে এবং চালু আছে, তার মাধ্যমে কিন্তু আমরা ব্যাপক পরিমাণে সুবিধা দিতে পারছি। কিন্তু সমস্যা হচ্ছে যে অন্যান্য স্টেক হোল্ডার্স তারাও যদি এই নেটওয়ার্কের মধ্যে না আসে, তাহলে কিন্তু আমাদের সার্ভিসটা কমপ্লিট হচ্ছে না। সুতরাং তাদেরকেও কিন্তু একই প্ল্যাটফর্মে আনার জন্য একটা সার্বিক একটা উদ্যোগ আছে। এগুলো যদি সেই স্টেকহোল্ডারদের কাছে আপনাদের প্রত্যাশা কি? ডেফিনেটলি এই স্টেক হোল্ডারদের যখন আনা যাবে, তাহলে কিন্তু আমাদের সার্ভিসের মান অনেক উন্নত হবে এবং আরো কুইক ক্লিয়ারেন্স এটা দেওয়া যাবে। এন্ড অফ দ্য তারা মানে উপকার হবে তাদেরও। Definitely. যদি মোস্তফা আপনি একটু বুঝিয়ে বলেন আরেকটু, যে এই যে তাদের দিক থেকে আপনাদের প্রত্যাশা কি? একটা হলো যে আমি বললাম যে যারা আমদানি করে রপ্তানি করে তাদের কাছে, আপনাদের কাছে তাদের একটা প্রত্যাশা আছে, আপনারা কি প্রত্যাশা করেন তাদের কাছে? তাদের আচরণ বা তাদের কাজটা কি? আমরা যেটা প্রত্যাশা করি, যেমন কুইক ক্লিয়ারেন্স, এটা যেমন কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ এরাও জড়িত, তেমনি ইম্পোর্টারও জড়িত। যেমন ধরেন তার ব্যাংকের পাওনা টাকা, ব্যাংকের এলসি তো ঋণ নিয়ে তো ওটা মালামাল আনে, ওই ব্যাংকের পরিশোধ করতে হবে টাকা পয়সা। অনেকে দেখা যাচ্ছে ব্যাংকের টাকা দিতে পারতেছে না, মালটা খালাস হচ্ছে না। আবার যেমন শিপিং এজেন্টের পাওনা আছে, বন্দরের ওই যে চার্জ আছে, এই সব কিছু পরিশোধ করার উপরে কিন্তু, এবং সমস্ত ডকুমেন্টস প্রপারলি সাবমিট করা, এই সমস্ত যদি তারা ঠিক সময় দেয়, সঠিক ঠিক সময় দেয় এবং সঠিক দেয়, এবং কোনো যদি মিসডিক্লারেশন না থাকে, মিসডিক্লারেশন থাকলে অবশ্যই ডিলে হয়ে যায়। কারণ আপনি কাস্টমস কর্মকর্তা যদি সন্দেহ হয়, তাহলে সে সময় নেবে, ওটা চেক করার সময় নেবে যদি মিথ্যা ঘোষণা থাকে। তো এইটা আমাদেরও যেমন একটা পার্ট আছে, তাদেরও একটা বিশাল একটা ভূমিকা আছে। তারা যদি সৎ ব্যবসা করে এবং সব কিছু ঠিকঠাকভাবে দেয়, তাহলে তো ওই ডিজি মহোদয় যেটা বললেন, ডক্টর মইনুল, যে ডকুমেন্টেশন তখন কোনো ব্যাপার দ্রুত খালাস হয়ে যাবে। কারণ সব কিছু যদি ঠিক থাকে এবং তাদের কোনো মিথ্যা ঘোষণা না থাকে, তাহলে কেন একজন কাস্টমস কর্মকর্তা একজন ব্যবসায়ীকে হয়রানি করবে? কোনো কারণ নেই। তো সব কিছু পরিশোধ করা থাকে, তো দ্রুত মালামাল চলে যাবে। এমনকি মালামাল বন্দরে আসার আগেই তারা ডকুমেন্টস সাবমিট করবে অনলাইনে, এবং সব কিছু অ্যাসেস্টও হয়ে যাবে, এবং মালামাল আসার সাথে সাথে চলে যাবে। এইরকম ব্যবস্থা এখনো আছে। সেটা দিক থেকে আপনার কাস্টমস কর্মকর্তারা এটার জন্য প্রস্তুত কিনা, যে এই মানসিকতা তাদের আছে কিনা, যে ব্যবসায়ী বা যে আমদানিকারক দ্রুত জিনিস করবে তাকে দ্রুত ছাড় করে দেওয়া? এটা তো অবশ্যই আমাদের মানসিকতা আছেই। তাছাড়া আমাদের সিস্টেমও বলা আছে যে এই যে সবাইকে সন্দেহ করা বা এটা সমস্ত ক্রাইটেরিয়া ফিক্স করে হয়তো 10% বা আরও কমিয়ে আনা হবে, যে সাসপেক্টেড কারা বা কারা অতীতে মিথ্যা ঘোষণা দিয়েছে, এইগুলা ক্রাইটেরিয়া ফিক্স করে কাদের চালান চেক করা হবে, সবার না। তারা চলে যাবে, অবাধে চলে যাবে, গ্রিন চ্যানেল দিয়ে চলে যাবে। তার মানে যারা যথাযথ আচরণ করবে, যথাযথ কাগজপত্র দেবে, তাদের হয়রানি হওয়ার কোনো সুযোগ নেই। পানগাঁও নতুন বন্দর আমাদের শুরু হয়েছে, নৌবন্দর, যেটা দিয়ে আমরা চট্টগ্রাম থেকে সরাসরি আমাদের নৌপথে কন্টেনারগুলো আসবে, যেটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে যানজট বলি বা যেটা, সেটা থেকে আমরা একটু অন্য পথে আনার জন্য এটা হয়েছিল। আপনি পানগাঁওটা কতদূর আমরা চালু করতে পেরেছি? এখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটা 2013 সালের 11ই নভেম্বর এটা উদ্বোধন করেন। তারপর থেকে এটা অল্প পরিসরে মালামাল আমদানি হতে থাকে, এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। আবার গত বছর এপ্রিল মাস থেকে এটা মালামাল আসছে। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও এখানে বিভিন্ন ধরনের পণ্য আমদানি হচ্ছে। তো যে কোনো, আমরা জানি উন্নত বিশ্বেও আমরাও এটা খোঁজ নিয়ে দেখেছি, যেমন বড় এমনকি ইউএসএ, অন্যান্য দেশেও যখন একটা বন্ধ করা হয়, এটা যে একটা মার্কেটিং করার বিষয় থাকে, সমস্ত স্টেক হোল্ডারের একটা মাইন্ডসেট থাকে যে আমি এটা কবে চালু হবে, আমি ওখানে গিয়ে আমার দেরি হয় কি না, এই মাইন্ডসেটটা কিন্তু সব দেশেই আছে। বা আমরা যে সমস্ত আধুনিক সুবিধার কথা বললাম ডিজিটেশনের, পানগাঁও টার্মিনালে কাস্টমস হাউস ততটা উপযোগী কিনা? না, একদম উপযোগী। এখানে যে নৌ পরিবহন মন্ত্রণালয় যে সমস্ত যন্ত্রপাতি সরবরাহ করেছেন, যেমন ধরেন একটা মোবাইল হারবার ক্রেন আছে, 80 মেট্রিক টন এটা তুলতে পারে। এমনকি এটা মংলা কাস্টম হাউসেও নেই, মংলা বন্দরও নেই। তারপর ট্রলার, মোটামুটি ইকুইপমেন্ট এবং পণ্যাগার সব কিছু রেডি আছে। কাস্টমস হাউস তো আমরা ফুল রেডি, কেন ওখানে
এসআই কোডা ওয়ার্ড স্থাপন করা হয়েছে এবং এখানে সমস্ত চৌকস কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। আমরা এখন অপেক্ষা করতেছি ব্যবসায়ীদের থেকে রেসপন্স, এবং আমরা ব্যক্তিগতভাবে যেমন কাস্টমসের কাজ ওখানে এক্সামিনেশন অ্যাসেসমেন্ট, কিন্তু এর বাইরে বেরিয়ে আমরা নৌ পরিবহন মন্ত্রণালয় যে কাজগুলো করেন, যে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা, বন্দরে মালামাল আনেন, এটা কিন্তু আমরা তাদের পক্ষেও কাজ করতেছি। আমরা আশা করতে পারি যে পানগাঁও টার্মিনাল দ্রুত এটা আরো বেশি মানে ব্যস্ত হয়ে পড়বে এবং আপনাদের উপরে আরো চাপ বাড়ুক, সেটাই আমরা চাই। এখানে আমাদের সচিব মহোদয়, এখানে ডিজি মহোদয়, ডক্টর মইনুল এবং সিনিয়র যে মেম্বাররা আছেন সবাই ওটা পরিদর্শনে গিয়েছিলেন এবং তার পরপরই কিন্তু এটা চালু হয়ে গেছে। এটা এখন আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন, উনি ইউএসএ দেখছেন নিউ জার্সি, নিউ ইয়র্কের নিউ জার্সি যে পোর্ট, অবিকল একরকম, তো ওটাও চালু হতে অনেক সময় লাগছিল। এখানে আমরা আশা করি যে এটা দ্রুত এবং চালু এটা হবে, ব্যস্ততম একটা বন্দর পরিণত হবে। ডক্টর মইনুল, আপনার কাছে জানতে চাইবো, কারণ আপনাকে দেখলে এখন আমার মনে হয় যে ডক্টর মইনুল মইনুল খান মানে কিন্তু আমরা মনে করি যে স্বর্ণ চলাচল বিশেষ করে, এবং শুধু তাই না, আমি অনেক আমরা গত কিছুদিন যাবত দেখছি যে কাস্টম ইন্টারভিউতে একটা মানে ভিজিবল অবস্থানটা আমরা দেখি। সেটা কি এই জন্য যে মানে আপনাদের কর্মকর্তারা অনেক বেশি অ্যাক্টিভ হয়েছে বা অনেক বেশি আধুনিকতা হয়েছে এটি, নাকি আমরা অনেক সময় বলি যে অনেক রকম দুর্নীতি বা অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ার একটা প্রবণতা ছিল, সেখান থেকে আপনারা বেরিয়ে এসেছেন? আপনি কোনটা দাবি করবেন? আসলে আমাদের যে সাম্প্রতিক যে ভিজিবিলিটি, এটি আসলে শুধু আপনারই হয়তো বক্তব্য না, এটা হয়তো অনেকেরই হয়তো বক্তব্য, গণমাধ্যম এটা খুব ভালো করে ফলো করছে। এটা আমাদেরও কিন্তু একটা ফিলিং যে আমরা হয়তো কিছু ভিজিবল একটা আউটকাম আমরা দিতে মানে পারছি। কেজিতে কেজিতে সোনা ধরা পড়াটা তো একটা বাংলাদেশের জন্য একটা যে মানে 100 কেজি সোনা ধরা পড়লো, 52 কেজি সোনা ধরা পড়লো, একটা অনেক সময় 52 কেজি কি আগেও আসতো, তখন ধরতো না কাস্টম ইন্টেলিজেন্স, এখন কি ধরছে কিনা, এরকম একটা অনেক সময় প্রশ্ন আসে। আমি যেটা যেভাবে দেখতে চাই, এটা আমি এভাবে দেখতে চাই যে এটা একটা সুশাসনের একটা ইঙ্গিত, এটা সুশাসনের একটা প্রতিফলন। আমরা এই বিষয়টাকে খুব গভীরভাবে বিশ্লেষণ করেছি এবং আমরা সরকারের পক্ষ থেকে, পলিসি মেকারস যারা আছেন তাদের পক্ষ থেকে আমরা একটা প্রত্যক্ষ সমর্থন পেয়ে আসছি এখন পর্যন্ত, যার জন্য আমরা বিভিন্নভাবে ট্রেনিংয়ের মাধ্যমে হোক, লজিস্টিক্স সাপ্লাইয়ের মাধ্যমে হোক, অথবা মাইন্ডসেট পরিবর্তনের মাধ্যমে হোক, যেভাবে হোক আমরা একটা পরিবর্তন আনার চেষ্টা করেছি এবং পরিবর্তনের কারণেই কিন্তু এখন কর্মকর্তারা অতি বেশি উৎসাহী এবং তারা বেশি বেশি কাজ করতে তারা আগ্রহী এবং তাদেরকে ওইভাবে ট্রেন আপ করা হয়েছে। একই সঙ্গে কিছু স্ট্র্যাটেজি ঠিক করা হয়েছে যেগুলো আগে হয়তো আরও ভিন্নভাবে করা হতো, বাট এখন যুগোপযোগী করা হচ্ছে এবং যাতে করে আমাদের ফোকাসটা ঠিক থাকে, এবং ফোকাসটা ঠিক থাকার কারণে কিন্তু আমাদের কন্টিনিউটি আছে। এই কন্টিনিউটি বজায় রাখার জন্য আমাদের যে ম্যানেজমেন্টের যা যা করণীয় সেটা কিন্তু আমরা করে যাচ্ছি এবং তারই প্রতিফলনে আমরা কিন্তু প্রায়শই আমরা দেখছি। শুধুমাত্র স্বর্ণের চলাচলন যেটা আছে সেটা প্রতিরোধের জন্যই কিন্তু আমাদের পারফরমেন্স সীমিত নয়, আমাদের কিন্তু অন্যান্য এরিয়াতেও আমাদের অনেক পারফরমেন্স আছে, কিন্তু স্বর্ণটা হয়তো বেশি মিডিয়াতে আসছে। আমি জানি যে মানে ফেক কসমেটিক্স, সেটার ক্ষেত্রে আপনাদের আইপিআর ভায়োলেশন সংক্রান্ত অনেক কসমেটিক্স আমরা জব্দ করছি, অন্যান্য পণ্য যেগুলো আছে নিয়মিত কিন্তু আমরা রুটিন কাজ করে যাচ্ছি, কিন্তু বাট স্বর্ণটা যেহেতু একটা মানুষের আগ্রহের জায়গা এবং যার জন্য মিডিয়াতে বেশি আসছে, কিন্তু আমাদের ভিজিবিলিটি অন্য জায়গাতেও কিন্তু সমানভাবে। আমি জানি না সাধারণ দর্শক এই আপনাকে দেখলে বা এই প্রশ্নের সঙ্গে জানতে চাইবে, যেটা আমরা লেমেন হিসেবে অনেক সময় প্রশ্ন আছে যে আমাদের সোনা আমদানির তেমন কোনো বৈধ পথ নাই, তাহলে এত সোনার দোকান, এত ভরি ভরি সোনা মানুষ ব্যবহার করে, তা এই সোনা আমদানি হয় কোত্থেকে বা কীভাবে আসে? একটা চমৎকার প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা খুব কমন। এটি আসলে অ্যাপারেন্টলি মনে হবে যে এত স্বর্ণের যে দোকান, এটা সবগুলোই বোধহয় চোরাচালানকৃত। আসলে এটি ভাবার কোনো কারণ নাই, এটা আমাদের অ্যাসেসমেন্ট। কারণ যে স্বর্ণটা আপনি দেখছি মার্কেটে, এটি কিন্তু আসলে অনেক আগ থেকে কিছু স্বর্ণ এখানে আছে যেগুলো হয়তো রিসাইক্লিং হচ্ছে। কারণ আমার বাপ দাদা নানা নানি অথবা তার পূর্বপুরুষ যারা আছে তাদের যে গহনাটা, এটি কিন্তু নিঃশেষ হয়ে যায়। কারণ একটা গোল্ডের বার, এটি কিন্তু একেবারে পার্মানেন্ট একটা মেটাল। এটি 10 বছর মাটির নিচে রেখে দিলেও কিন্তু স্বর্ণের এতটুকু পরিমাণ ক্ষতি হবে না, এটা পানির নিচে রেখে দিলেও কিন্তু এতটুকু পরিমাণে ক্ষতি হবে না, এটা একটা অ্যাসিড। তো সুতরাং ওই গোল্ডটা কিন্তু রিসাইক্লিং হচ্ছে, হয়তো ওনারশিপটা চেঞ্জ হচ্ছে। তাছাড়া নতুন নতুন হয়তো কাস্টমার তৈরি হচ্ছে,
কিন্তু বাট সেটাও কিন্তু সীমিত পর্যায়ের। আগে যেরকম গহনার ব্যবহার ছিল, এখন কিন্তু অতটা গহনার ব্যবহার নেই। আপনি দেখবেন যে আমার মা বোনেরা যেভাবে গহনা ব্যবহার করতো, এখনকার যারা আছে তারা কিন্তু অতটা ব্যবহার করে না, কারণ বিউটিফিকেশনের অল্টারনেটিভ বের হয়ে গেছে। এইটা একটা দিক। আর তাছাড়াও যে নতুন নতুন চাহিদা সৃষ্টি হচ্ছে না তা নয়, এটাও কিন্তু আসলে আমাদের দেশের যে 200 গ্রাম পর্যন্ত এখানে অ্যালাউ করা হয়েছে ব্যাগেজ রুলের আওতায়, সেটাও কিন্তু একটা অংশ কিন্তু মার্কেটে চলে আছে। এছাড়াও এই যে মনে মনে যে স্বর্ণ আসছে, এটা যে সবটাই যে স্মাগলিং হয়ে অন্য কাজে ব্যবহার হচ্ছে এবং এর একটা অংশ যে এখানে যাচ্ছে না, সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। সেটাও হয়তো একটা যেটা ধরা পড়ছে না, সেটা চলে যাচ্ছে। ধরা পড়ছে না, ধরা পড়ছে না এটা আমরা বলতে চাই না, কারণ আমাদের কাছে যেসব তথ্য আসে, আমাদের নজরদারিতে যেসব নেটওয়ার্কের মধ্যে যেগুলো আসে, সেগুলো কিন্তু আমরা একেবারে খুব সিনসিয়ারলি কাজ করি এবং আন্তরিকভাবে এবং অত্যন্ত দক্ষতার সাথে আমরা কাজ করি, যেটার প্রতিফলন আমরা ইতিমধ্যে দেখছি এবং দেখাতে সক্ষম হয়েছে। তো আমাদের এই অব্যাহত প্রচেষ্টা আরও থাকবে এবং আরও চলমান থাকবে। আর যে প্রশ্নটা আপনি করেছেন যে স্বর্ণের কোনো বৈধ ইম্পোর্ট নাই, আসলে এই কথাটা আসলে যৌক্তিক এক সেন্সে, আবার এটা কিন্তু তার উল্টা পিঠও আছে। যেরকম যে কোনো এটা স্বর্ণ কিন্তু নিষিদ্ধ কোনো আইটেম না, স্বর্ণ হচ্ছে একটা রেস্ট্রিক্টেড আইটেম। আচ্ছা, যে কেউ কিন্তু যথাযথ অনুমোদন নিয়ে এবং আরোপিত শুল্ক দিয়ে সেটা আমদানি করতে পারে, নিয়ে আসতে পারে সঙ্গে নিয়ে আসতে পারে। যেমন মোবাইল ফোন কিন্তু একটা রেস্ট্রিক্টেড আইটেম। এটা শুল্ক আছে, হ্যাঁ, শুধু শুল্ক আছে, সম্পূর্ণ শুল্ক আছে, আমদানি শুল্ক আছে, ভ্যাট আছে। হ্যাঁ, এটা শুল্কই না, এটা শুল্ক দিতে হবে, সেটা তো সেকেন্ডারি কন্ডিশন। বাট প্রাইমারি কন্ডিশন হচ্ছে যে ইম্পোর্টারকে বিটিআরসির অনুমোদন নিতে হবে। তার মানে এটা একটা শর্তযুক্ত আমদানি করা যাবে। ঠিক তেমনি স্বর্ণটা কিন্তু নিষিদ্ধ কোনো আইটেম না, যে ইম্পোর্ট করতে পারবে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা অনুমোদন লাগবে। এবং যে যত কোয়ান্টিটি ওনার দরকার, তত কোয়ান্টিটির জন্য যদি তিনি আবেদন করেন, তাহলে সেই আবেদনটা দুষ্প্রাপ্য নয়। এই আবেদনটা কিন্তু নিয়েই কিন্তু তিনি এলসি খুলে অন্যান্য পণ্য যেভাবে আমদানি করতে পারেন, এটাও কিন্তু আমদানি করতে পারেন, এবং আইন কানুন মেনে এটা করতে হবে। এটি কিন্তু বাজারে প্রায় প্রচলিত এবং অনেকের মনে হতে পারসেপশনটা আছে যে স্বর্ণ আমদানি নিষিদ্ধ। কিন্তু আসলে আমদানি নিষিদ্ধ না, কিন্তু আমদানি যে কেউ ইচ্ছা করলে যে পরিমাণে ইচ্ছা সেই পরিমাণে নিয়ে আসতে পারে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের একটা অনুমতি লাগবে এবং শুল্কগুলো সঠিকভাবে দিতে হবে, ঘোষণা দিতে হবে যে আমি এই দামে কিনলাম, তার শুল্ক কত, এক্স্যাক্টলি, এবং এই পরিমাণ আনছি, এইটা শুল্ক কত, এই সবগুলো সত্য ঘোষণা দিতে হবে। তো যার জন্য এই যে ব্যাগেজ রুলের আওতায় যে 200 গ্রাম যেটা দেওয়া হয়েছে, এইটা কিন্তু আসলে অ্যাবসলিউটলি ব্যাগেজ রুলের আওতায় একটা সুবিধা। যে কেউ বাইরে গেলে হয়তো শখের বশত কিছু গোল্ড নিয়ে আসতে পারে, এটি কিন্তু এটার সাথে ইম্পোর্টের কোনো সম্পর্ক নেই। ইম্পোর্টটা হচ্ছে অ্যাবসলিউটলি ডিফারেন্ট এবং কাস্টমার স্টেশন দিয়ে আনতে হবে, ব্যবসায়িক উদ্দেশ্যে আনতে হবে, কাস্টমার স্টেশন দিয়ে আনতে হবে এবং এলসি খুলে আনতে হবে, তাহলে কিন্তু এটা ইম্পোর্ট ব্যাংকের মাধ্যমে সেটা আনতে হবে, ব্যাংকের মাধ্যমে এটা আনতে হবে। এবং ব্যাগেজ রুলের কথাটা উঠলো, আমি একটু মুসবালের কাছে জানতে চাইব, ব্যাগেজ রুল সম্পর্কে অনেক সময় আমরা কথা বলি, যখন আমরা বিশেষ করে কোনো আন্তর্জাতিক এয়ারপোর্ট দিয়ে নামি বা স্থলপথে যখন আসে, অনেক সময় সাধারণ মানুষের সাথে কাস্টমস কর্মকর্তাদের একটা, আমি বলবো যে বচসা হয়, অনেক সময় মন হয় যে এইটি ব্যাগেজ রুলে কী আছে, আমি সাধারণ মানুষ জানি না, বা আমি ভুল করে এনেছি, তার রিমেডি কী, বা খুব বেশি প্রচার করার কোনো সুযোগ আছে কিনা। আমরা একটু অভিযোগ করতে চাই যে রাজস্ব বোর্ড, আমাদের এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড, এটা যথাযথ প্রচার করে নেওয়ার জন্য অনেক সময় স্থলবন্দরে এবং আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু যারা মানে পরিব্রাজক, যারা বাইরে গিয়ে আসেন, তাদের সঙ্গে কাস্টমস কর্মকর্তাদের কিন্তু একটু নানারকম, আমি বলবো যে বৎসাই হয়। সেই ব্যাপারে কি রিমেডি পাওয়া যায়? এখন দেখতে পাবেন যে এই যে যখন আমরা বিদেশে যাই বা আসি, দেখবেন যে ওই এয়ারপোর্টের আসার আগেই বিমান কর্তৃপক্ষ, যে পরিবহন কর্তৃপক্ষ, তারা কিন্তু কি কি ঘোষণা দিতে হবে, ট্যাক্সযোগ্য কি কি, ট্যাক্সযোগ্য নাকি ব্যাগেজ ওরা কিন্তু দিয়ে দেয়। তো এখানে আমাদের পক্ষ থেকে যে এনবিআর, এখন যে বললাম ডিজিটালাইজেশন যে হচ্ছে, এনবিআর এর ওয়েবসাইটে, কাস্টম হাউসগুলোর ওয়েবসাইটে ব্যাগেজ রুল কেউ যদি ক্লিক করে, যে ব্যাগেজ রুল যারা বিদেশ থেকে যাতায়াত করতেছে, কিছু অংশ ছাড়া বেশিরভাগ, তো এটা যদি শিক্ষিত লোক, তারা যদি একটু সার্চ করে আসার আগে, যে দেখি তো আমি কি আনতে পারবো, কি সুবিধা আছে, এটা কিন্তু ইজিলি অ্যাভেলেবেল এখন। এটা কিন্তু শুধু একটু দেখতে হবে সচেতন হয়ে, যে আমি যাতে এর মধ্যে না পড়ি। এমন একটা জিনিস নিয়ে আসলো যে রেস্ট্রিক্টেড আইটেম, এখানে সেটা ট্যাক্স নিয়েও কিন্তু ছাড়া যাচ্ছে না। আচ্ছা, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগবে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে, বা এমন কিছু খাবার জিনিস নিয়ে আসছে, পরমাণু শক্তি কমিশনের রেডিয়েশন টেস্ট রিপোর্ট লাগবে। তো এই জিনিসগুলো না জানার ফলে
এই ঝামেলাটা হয়ে যায়, তখন ওটা ছাড়া যায় না, হয়তো বা তারা ওগুলো অনুমোদন নিয়ে আসবে তারপর যেমন ডিজি মহোদয় ডক্টর মইনুল বললেন যেটা, যে এই যে অনুমতির ব্যাপারটা, অনেকে হয়তো 10টা সেট শখ করে নিয়ে আসছে, কিন্তু এটা তো বিটিআরসি যে একটা অনুমতিপত্র লাগে সেটা আনতে হবে। এখন যদি এনেই ফেলে, তারপরেও তারা যদি বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা, এটা আগে আনলে বলে যে ইম্পোর্ট পারমিট, পরে যদি ক্লিয়ারেন্স পারমিট একটা নিয়ে আসে, তখন হয়তো জরিমানা করে ছাড়া যায়, সংশোধন করতে হবে, এরকম ব্যবস্থা আছে। কিন্তু তখন ওই হয়রানির প্রশ্নটা এসে যায়, চলে আসে। এবং দেখবেন যে এমন একটা অবস্থা যে ওখানে যে ব্যাগ লোডার থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি আছে, একটা ব্যাগ লোডিং করা বা বেল্ট দিয়ে আনা, এটা কিন্তু কাস্টমসের দায়িত্ব না, কিন্তু ওটা যদি কেটেও কেউ নিয়ে যায় চুরি করে, দেখা যাচ্ছে সবাই বলে ওই কাস্টমস করছে। একটা এয়ারপোর্টের যে কোনো প্রথম হলো কাস্টমস। আমি এমনও দেখেছি যে একটা পাসপোর্টের পাতা ছিঁড়ে গেছে এক ভদ্রলোকের, রিটায়ার্ড ব্যাংক কর্মকর্তা, উনি কাস্টমসকে গালাগালি করতেছে। পরে আমি বললাম, আমি ওই মানে বিদেশে যাচ্ছিলাম মালয়েশিয়া, বলছি কি হয়েছে আঙ্কেল আপনার, কি হয়েছে? তখন বলে যে দেখেন না কাস্টমস ছিঁড়ে ফেলছে এটা। তা আমি বললাম যে কিভাবে ছিল? বলে ওই যখন বোর্ডিং পাস দিচ্ছিল তো ওনার টানা রাস্তায় ছিঁড়ে গেছে। আমি বললাম ওটা তো করছে তো এয়ারলাইন অথরিটি, সিভিল এভিয়েশন অথবা এয়ারলাইন্স। কাস্টমসের কোনো সংশ্লিষ্টই নাই। উনি সমানই চিল্লাচিল্লি করতেছে কাস্টমসের বিরুদ্ধে। তো ওখানে বহু এজেন্সি বহু রকম কাজ আছে, সবকিছু কিন্তু আমাদের কাস্টমসের না। তো যেহেতু কাস্টমসকে মানুষ বেশি চেনে, আর এই যে বললেন যে আমি বললাম যে আগেই তাদেরকে এই সমস্ত সচেতন হতে হবে, খোঁজ খবর নিতে হবে। এই এখন তো অনলাইনের যুগ, একটু চেষ্টা করলেই সবকিছু জানতে পারবে যে কি কি আনা যায় না যায়, যাতে করে ঝামেলায় পড়তে না হয়। যেটা কাস্টম ছাড়তে পারবে না, একটা রেস্ট্রিক্টেড এরিয়া তো ছাড়া যায় আমরা না। বলতেই পারি আজকে এই ইন্টারন্যাশনাল কাস্টম ডে যখন পালন করছি, যে যারা এটার ইউজার এন্ডে ব্যবসায়ী এবং অন্য যারা ব্যক্তিগত ইউজার, তারাও ব্যাগেজ রুল থেকে শুরু করে এই আইনগুলো একটু দাঁড়ানোর চেষ্টা করবে। আর আমাদের দুজন পদস্থ কর্মকর্তা আমাদের সঙ্গে আছেন কাস্টমসের, যাদের কাছে আমাদেরও অনুরোধ থাকবে এবং আপনাদের থ্রুতে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে, যে এই সমস্ত বিষয়গুলো জনসাধারণের কাছে আরেকটু বেশি প্রচার করে তাদেরকে সচেতন করার জন্য। আপনাদের দুজনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে ওএসিস এই সময় শেষ করছি, তবে আলোচনা শেষ করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই অনুষ্ঠানটি অনলাইনে দেখতে আপনাদেরকে ভিজিট করতে হবে www.ntbbd.com। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন এনটিভির সঙ্গেই।